চাই না যে এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানের কারণে কেউ বিড়ম্বনায় পড়ুক, ছাত্রজন ক্ষতিগ্রস্ত, সরকার বিব্রত। দাবি পূরণের আশ্বাসে তিতুমির কলেজ শিক্ষার্থীদের আন্দোলন 7 দিনের জন্য স্থগিত। মহাখালী গুলশান সড়ক আটকে রাখায় দিনভর ভোগান্তি। আমার এটা বিশ্ববিদ্যালয় নেয় না, আমি এটা অক্সফোর্ড বানাইতে চাই, তুমি আমাকে এটা অক্সফোর্ড করে দাও। তারা কেবিন সেটিং এ যাবে, তারা রাজপথে পাবলিক রে কেন জিম্মি করবে? বাচ্চা নিয়ে বের হচ্ছি আমরা, এখন যানজট কোনো কিছুই পাচ্ছি না। ঢাকাকে চাপমুক্ত করতে দেশকে 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাব। আজ প্রতিবেদন জমা দিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এটা 182 পৃষ্ঠার রিপোর্ট, এখানে অনেক কিছু আছে, আপনি যেটা বললেন সেটাও আছে। এগুলোর সবই ডিটেলস। জনপ্রশাসনের বিষয় শুধুমাত্র বদলি ট্রান্সফার না, এর বাইরে আরো অনেক কাজ। শেখ হাসিনার সহযোগীরা অরাজকতা সৃষ্টিতে প্রচুর অর্থ ব্যয় করছে বললেন প্রধান উপদেষ্টা। অপচেষ্টা রুখতে সতর্ক থাকার নির্দেশ। সরকার ঘোষিত সময় ধরে নির্বাচনের প্রস্তুতি ইসির। আগামী ডিসেম্বর, আর যদি সংস্কার কার্যক্রমকে আরো একটু এক্সটেন্ডেড ভাবে করতে দেওয়া হয় তাহলে 24 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। ভোট আটকে রাখার বিপক্ষে বিএনপি, আগে ন্যূনতম সংস্কার চায় জামাত। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু। টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল, আমবয়ানে ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান। সমুদ্রপথে লিবিয়া যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত 10 বাংলাদেশের পরিচয় শনাক্ত। মাদারীপুরে পরিবারের শোকের মাতম। এবং দেশি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর মালিককে জিজ্ঞাসাবাদ। ধাপে ধাপে অর্থ বুঝিয়ে দেওয়া হচ্ছে বলছে টিম ম্যানেজমেন্ট। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে চলমান আন্দোলন 7 দিনের জন্য স্থগিত করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে লায়েক নূর মোহাম্মদ সোমবার রাত 10টার কিছুক্ষণ আগে এই ঘোষণা দেন। ঠিক এর আগে মহাখালী রেল ক্রসিং এলাকায় যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান। তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এর আগে মন্ত্রণালয়ের প্রতিনিধি, কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে বৈঠকে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ওই কমিটি কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। এরপর শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিং ছেড়ে ক্যাম্পাসের দিকে রওনা দেন। তাতে মহাখালী রেল ক্রসিং থেকে জাহাঙ্গীর গেটগামী সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। প্রায় 7 ঘন্টা পর ট্রেন চলাচল শুরুর পরিস্থিতি তৈরি হয়। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেয়া হলেও প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কোনো সুস্পষ্ট আশ্বাস দেয়া হয়নি। আমরা চাই না যে এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানের কারণে কেউ বিড়ম্বনায় পড়ুক, ছাত্রজন ক্ষতিগ্রস্ত, সরকার বিব্রত, কিংবা আমরা কারোর কার্যক্রম বাধাগ্রস্ত হয়। সুতরাং এইটা প্রিন্সিপাল মহোদয়ের দায়িত্ব শিক্ষক এবং ছাত্রদের নিয়ে একটা টিম করে দেবেন, যারা সরকারের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা আমাদেরকে পরামর্শ দেবেন কিংবা ওভারসি করবেন। Rainbow Paints, the color of joy. এদিকে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। লাল পতাকা দেখিয়ে তারা ট্রেন থামিয়ে দেয়। এর আগে দিনভর বাঁশ ফেলে রাজধানীর মহাখালী গুলশান সড়ক অবরোধ করে রাখে তারা। সড়ক বন্ধ থাকায় ভোগান্তি পোহান সাধারণ মানুষ, সৃষ্টি হয় তীব্র যানজট। পথে আন্দোলনকারীদের সাথে বাক বিতণ্ডায় জড়ান অনেকে। তিতুমির কলেজ শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে দেয়া হয়। লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানো হয়। সোমবার বিকেল 3টা 40 মিনিটে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।
এর আগে সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আবারও সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আপনার আন্দোলনের দাবি কি? আপনার দাবি কি? রাস্তা বন্ধ করায় ভোগান্তিতে পড়ে এভাবেই আন্দোলনকারীদের সাথে বাকবিতণ্ডায় জড়ান মহাখালীর এই সড়কে যাতায়াতকারীরা। দাবি আদায়ের জন্য তারা সার্ভিস, তাদের যে লাইন ম্যানেজার আছে, তারা যাদের অধীনে আন্দোলন করছে, তাদের কাছে সে বক্তব্য দিবে যে ভাই আমার এটা বিশ্ববিদ্যালয় নেয় না, আমি এটা অক্সফোর্ড বানাইতে চাই, তুমি আমাকে এটা অক্সফোর্ড করে দাও। তারা কেবিন সেটিং এ যাবে, তারা রাজপথে পাবলিক কেন জিম্মি করবে? হাসিনা বেগম মধ্যবয়সী এই নারী নার্সিং সুপারভাইজার হিসেবে কাজ করেন ক্যান্সার হাসপাতালে। ডিউটি শেষে রাস্তা বন্ধ থাকায় প্রতিদিন পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হয় তাকে। তার মতো এমন ভোগান্তির কথা জানান আরো অনেকে। ওই যে রাস্তাঘাট আছে, 3 দিন ধরে এই রাস্তা এরকম হাইটা যাইতে হয়। গরিবের কোনো জায়গায় শান্তি নাই, গরিবের ভোগান্তি আজীবন যাইব। বিকল্প রাস্তা বলতে আপনার এটা তো যাওয়ার মতো না। আমরা আসলে হয়রানির শিকার হচ্ছি। আমরা এই যে বাচ্চা নিয়ে বের হচ্ছি, আমরা এখন যানজট কোনো কিছুই পাচ্ছি না। শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে দেওয়ায় মহাখালী থেকে উত্তরা সড়কে দেখা যায় তীব্র যানজট। মানুষের এমন ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষার্থীরাও। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে তাদের এই উত্তর ব্লকেট কর্মসূচি। আমরা আমাদের দাবি আদায় করার জন্য নামছি, অন্য কেউ কি বললো না বললো আমরা ওটা দেখতেছি না। এখন আমরা চাই তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করা হোক। আমরা চাচ্ছি যে আমাদের মাধ্যমে ঢাকা সিটিতে শুধু নয়, সারা বাংলাদেশে শিক্ষার বাণিজ্যটা ভেঙে দেওয়া হোক। স্টুডেন্টরা কেন দাবি আন্দোলন করতেছিল, যদি জনগণ এটি জানে, আমি মনে করি জনগণ স্টুডেন্টদের পাশে এসে দাঁড়াবে। এদিকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের জনভোগান্তির এমন আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন এই মুহূর্তে অনেক কিছু করা সম্ভব না হলেও সবার জন্য ভালো কিছু হবে বলেও ইঙ্গিত দেন তিনি। শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল, কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না। তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি, আশা করি সবার জন্য ভালো কিছু হবে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে গেল 29 জানুয়ারি থেকে গণ অনশন ও ব্লকেট কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে জনগণ ও সরকারের নাভিশ্বাস উঠে গেছে, এমন মন্তব্য করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। আর শিক্ষা সচিব জানান তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার বিষয়ে আরও পরীক্ষা নিরীক্ষার বিষয় রয়েছে। এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, হাই পাওয়ার একটা কমিটি করেছি, সেই কমিটিকে তিতুমিরের বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলা হয়েছে। আমাদের দায়িত্ব এটা না বলেন, এটা আপনারা দেশবাসী, আপনাদের সবারই দায়িত্ব। আপনারা এই যে আমার সচিব মহোদয় যেখানে বললেন, এটা আপনারা ভালোভাবে প্রজেক্ট করেন, জনগণে কিন্তু তাদের এক সময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ গণ অনশন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার নেতাকর্মীরা। সোমবার রাত 8টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অনশনকারীরা। অনশনে বসা শিক্ষার্থীরা বলছেন 24-এর গণ অভ্যুত্থানে লড়াইয়ের মূল মন্ত্র ছিল বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল ও যৌক্তিক সংস্কার, সেজন্য অনেককে রক্ত দিতে হয়েছে। কিন্তু গণ অভ্যুত্থানের পর সেই কোটা নিয়ে আবারও অনশনে বসতে হচ্ছে, যা হতাশা ও লজ্জার বিষয়। ভর্তি পরীক্ষায় অযৌক্তিক পোষ্য কোটার জন্য বঞ্চিত হচ্ছে কৃষক ও শ্রমিকের সন্তান। উচ্চপদস্থ যারা কর্মকর্তা এবং যারা শিক্ষক, যারা প্রিভিলেজ মানুষ, তাদের পোষ্য কোটা বাতিল করতেই হবে, আজকের মধ্যেই করতে হবে। যতক্ষণ না পর্যন্ত করবে আমরা অনশনে থাকবো। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে গাফিলতি রয়েছে, যারা আমাদের এই যৌক্তিক আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা যারা মেধার ভিত্তিতে ভর্তি হই তাদের সাথে যখন আমরা দেখি পোষ্য কোটায় মাত্র 26 বা 27 পাওয়া একটা ছেলে মেয়ে ভর্তি হচ্ছে, আমরা মনে করি তারা এইখানে আসার যোগ্য না।
আগামীকাল জনপ্রশাসন সংস্কার কমিশন সুপারিশ জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে। 182 পৃষ্ঠার সুপারিশে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এই 4 বিভাগকে 4টি প্রদেশ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। নিউজ 24 কে এসব তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। তিনি জানান, ঢাকার উপর চাপ কমাতে এমন সিদ্ধান্ত। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নয়, অর্থ মন্ত্রণালয়ের, বলেন সচিব। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরই গুরুত্ব দেয় রাষ্ট্র সংস্কারে। অক্টোবরের শুরুতেই গঠন করে 6 সংস্কার কমিশন। গেল 15 জানুয়ারি সংবিধান সংস্কার কমিশন সহ নির্বাচন, পুলিশ এবং দুদক সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। জনপ্রশাসন এবং বিচার বিভাগীয় সংস্কার কমিশন 31 জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছিল। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান সচিবালয় নিউজ 24-কে জানান, তাদের কাজ শেষ হয়েছে, এখন ছাপাখানায় রয়েছে বাধাইয়ের জন্য। আগামী 5 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন সুপারিশ। একটি জনবান্ধব জনপ্রশাসন গঠন করার পক্ষে 182 পৃষ্ঠার সুপারিশ করা হয়েছে। জনাব আব্দুল মুহিত চৌধুরী স্যারের নেতৃত্বে 11 জনের টিম আছে, সবাই উপস্থিত থেকে মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে 5 ফেব্রুয়ারি জমা দেওয়া হবে। এটা তো পাবলিক ডকুমেন্ট, এটা আসার সাথে সাথেই সরকারের মাধ্যমে সকলেই জানবে এবং এতদিনের ফাইন্ডিংস এটা অনেক কি বলবো যে রিসার্চ অ্যান্ড মিশন ভিশন রেখে এটা করা হয়েছে। বাংলাদেশের সরকারের জনপ্রশাসন কেমন হলে জনবান্ধব হবে, এটাই মূল লক্ষ্য। আমরা ওই 3-4 দিনের ভিতরে আমাদের হাতে রেডি কপি এসে যাবে ইনশাল্লাহ। আমাদের এটা তো অনেক বড় এরিয়া, তো অনেক কিছু এটার মধ্যে চলে আসে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এই 4 বিভাগকে 4টি প্রদেশ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কাজকে বিকেন্দ্রীকরণ করে ঢাকার উপর চাপ কমাতে এমন সুপারিশ কমিশনের। এটা 182 পৃষ্ঠার রিপোর্ট, এখানে অনেক কিছু আছে, আপনি যেটা বললেন সেটাও আছে। এগুলো সবই ডিটেলস। জনপ্রশাসনের বিষয় শুধুমাত্র বদলি ট্রান্সফার না, এর বাইরে আরো অনেক কাজ। উনি জমা দেওয়ার পরেই এগুলো পাবলিক জানবে, তখন আপনাদের সাথে আমাদের কথা হবে। আমরা এই ধরনের একটা কনসেপ্ট দেবো ইনশাল্লাহ। ডিসেন্ট্রালাইজড হবে, ঢাকা শহর আপনার চাপটা কমবে একটু। গণতান্ত্রিক ব্যবস্থাপনা তো পৃথিবীর সব দেশে এরকমই, একটা বিষয়ের উপরে আলাদা আলাদা ভাবে হয়েছে আর কি। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে সচিব বলেন, এই সিদ্ধান্ত নিবে অর্থ মন্ত্রণালয়। আমরা কারো কথায় গুজবে কান না দিয়ে মাননীয় অর্থ উপদেষ্টা যেটা বলবেন, অর্থ মন্ত্রণালয় যেটা বলবেন, সেটা আমাদের সকলের জন্য প্রযোজ্য। মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রাখতে 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকার। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগীরা বিপুল অর্থ ব্যয় করে অরাজকতা সৃষ্টি এবং ভুল তথ্য ছড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের সভায় তিনি একথা বলেন। যুদ্ধকালীন পরিস্থিতির মতোই সজাগ থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বলেন, এবছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কাউকে অরাজকতা সৃষ্টি করতে দেয়া যাবে না। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচারের পক্ষে যারা লিফলেট বিতরণ করবেন তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একথা বলেন তিনি। বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা, মানে এটাকে আন্ডারমাইন করার, তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগের ফিরে আসা হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, 5 আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম দিন থেকেই সুযোগ খুঁজে বেড়াচ্ছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা আছে, কিন্তু এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি। আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটানোর পর আবারও ফিরে আসুক। চলতি বছরের ডিসেম্বর বা 2026 সালের জুনকে টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব জানান তিনি। বলেন, স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে কমিশন নির্বাচনের আয়োজন করবে। বিগত সময়ের 18 থেকে 24 লাখ মৃতরা ভোটার তালিকা থেকে বাদ যাবেন। পর্দার বিষয় নিয়ে তিনি বলেন, আইনি বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার সুযোগ নেই। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরো একটু এক্সটেন্ডেড ভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আগামী দিনে কোনো আন্দোলনে গুলি কিংবা শটগানের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি, ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না। এই দেশে যেন কোনো বিক্ষোভ, কোনো আন্দোলন যাই হোক না কেন, সেইখানে আইন শৃঙ্খলা বাহিনী গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত নির্বাচনের জন্য দলগুলোকে অপেক্ষা করতে হবে। ফেনীতে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভবিষ্যতে আমরা চাই এমন সরকার হোক, গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট, সব জায়গায় তাদের দায়বদ্ধতা থাকবে, সততা থাকবে, স্বচ্ছতা থাকবে, তাদের হাতগুলো দুর্নীতি থেকে মুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 5 ও 6 ফেব্রুয়ারি এই আয়োজনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সোমবার সকালে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফুল দিয়ে স্বাগত জানান ভার্জিনিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি জাহিদ খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজনু মিয়া, তুহিন ইসলাম, জহিরুল ইসলাম এবং পল্লব আনসারী সহ অন্যরা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমন্ত্রিত ছিলেন, কিন্তু তার পরিবর্তে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বাবার প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে। নতুন রাজনৈতিক দল হিসেবে ইসির আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর জুলাইয়ের চেতনাকে ধারণা করে রাজনীতি করতে চায় বিডিপি। ন্যূনতম সংস্কার শেষে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন চায় দলটি। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের কাছ থেকে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি নিজামুল হক নিবন্ধন গ্রহণ করেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সংস্কার ও নির্বাচন দুটোই চায় জানিয়ে দলের সভাপতি বাস্তবসম্মত সংস্কারের উপর জোর দেন। জানান ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। আমরা মনে করি এই নতুন বাংলাদেশ যে আজকে তৈরি হয়েছে, এখন আমাদের দলের মুখ্য বিষয় থাকবে সেই বাংলাদেশকে ধারণ করা, সেই স্পিরিটকে ধারণ করা, 1971 সনের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং এই 24 জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহাওয়া যে তৈরি হচ্ছে তার সাথে সমন্বয় করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া।
নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ঢাকার একাংশ সহ ২২টি জেলার মুসল্লিরা ৪০টি খিত্তায় অংশগ্রহণ করেছেন। দাওয়াতের মাধ্যমে ইসলামের শান্তির বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন আলেমগণ। বিস্তারিত রিপোর্টে। সামিয়ানের নিচে দ্বীনি শিক্ষা দিচ্ছেন আলেমগণ। তালিকা তৈরি হচ্ছে কখন কোথায় কারা ইসলামের দাওয়াত দেবেন। হকের দাওয়াত সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে যায়, এই জন্য আমরা মেহনত করতেছি। নবীদেরকে জিম্মাদারি দিয়েছিল, নবী রাসূল দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছে, সেই জিম্মাদারি আমাদের উপর আসছে। তারা যেভাবে দিন পৌঁছিয়েছে, প্রচার করেছে, আমরা সেভাবে দিনটাকে প্রচার করব। আল্লাহ তাআলার রজ্জুকে আমরা শক্ত করে ধরার জন্য ইনশাআল্লাহ আজকে আমরা ইস্তেমে এসেছি। তাবলীগ জামাতে এসে এই ফরিয়াদ করি, আল্লাহ তুমি সারা বিশ্বের মুসলমানকে হিদায়াত করো, আল্লাহ ভীতি মানুষের অন্তরে ঢোকাইয়া দাও। তুরাগ নদীর তীরে যতদূর চোখ যায় ততটুকুতেই ভিড় ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের। প্রথম পর্ব 2 ধাপে হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। মুরব্বীদের পরামর্শক্রমে এখনো 2 পর্ব হয়েছে, যার দ্বারা আমাদের আলহামদুলিল্লাহ বিভিন্ন দিকে আমরা ফায়দা পাইছি। পৃথিবীর সব মুসলমানের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। ধনী গরিব সকলে মিলে একই বিছনা, একই সামিয়ানার তলে আমরা সকলে একসাথে বসে থাকি। এটা বড় একটা ইজতেমা, যেখানে অন্যান্য দেশ থেকে মানুষ আসে। এটা আমাদের জন্য একটা বড় একটা চাওয়া পাওয়া। ফজরের নামাজের পর শুরু হয় 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বাদ জোহর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। বয়ানে দ্বীনের দাওয়াতের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিভিন্ন নজম অর্থাৎ আমাদের যেমন জুর্নি আলী, পাহারা এবং আনুষঙ্গিক যে জামাতগুলো আছে, পানির জামাত, বিদ্যুৎ জামাত, মাইকের জামাত, ইনাদের সাথে ওনারা ওনাদের কাজ কিভাবে পরিচালনা করবেন তার দিক নির্দেশনামূলক বক্তব্য অর্থাৎ হেদায়েতের কথা ওনাদের সামনে বলেন। প্রথম পর্বে অংশ নিতে আসা 72টি দেশের ৩,২৫৬ জন বিদেশি মুসল্লি 5 তারিখ মুনাজাত শেষে দেশে ফিরবেন। দুনিয়াবি লাভের আশা না করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আগামী 5 তারিখ দ্বিতীয় পর্বের আখিরি মুনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হলেও 14, 15 ও 16 তারিখ শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। টঙ্গীর তুরাগ নদীর তীর থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার পথে নৌকাডুবিতে নিহত 23 জনের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজুর উপজেলায়। মামা ভাগ্নে সহ নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এই ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। বেলাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশের স্বপ্ন, অবশেষে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি পাড়ি জমাতে গিয়ে একসাথে একই উপজেলার 10 যুবকের মৃত্যু, যাতে এলাকা জুড়ে শোকের মাতম। স্বজনরা জানায়, দালালদের খপ্পরে পড়ে গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন মাদারীপুরের রাজৈর পৌরসভার পশ্চিম সরমঙ্গল গ্রামের হাসান হাওলাদারের ছেলে টিটু। সাথে যান মামা আবুল বাশার আকনো। গত 24 জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ হারায় মামা ভাগ্নে। সোমবার তাদের মৃত্যুর খবরে পরিবারের শোকের ছায়া। আর কোনো আমার ভাই নাই, আর আমরা এখানে 2টা ভাই আছি। এখন আমরা যে কোন মিলে বুঝ দেবো আর কোন মিলে রাখবো, আমরা সরকারের জানে এই দালালের চুক্তি বিচারটা আমাদের জায়গা জমি যা ছিল বন্ধক এবং কিছু বেচা কেনা করছি ভাই বোন এবং আত্মীয় স্বজনের কাছে বলে নামাজ শুরু করছে, সেই সময় মোবাইল করছে বা ছবিও পাঠাইছে।
মারা গেছে এই যে ছবি দেখেন। অভিযোগ ভিটে মাটি বিক্রি করে চড়া সুদে অবৈধভাবে তাদের বিদেশ পাঠানোর মূল হোতা রাজৈর হরিদাসদী গ্রামের স্বপন মাতব্বর, মজুমদার কান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলীপুরের রফিক দালাল। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। আর নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। প্রত্যেকে তালিকা তৈরি করব, তালিকা তৈরি করে আমাদের প্রশাসনিকভাবে আমরা এই মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং যাতে সুষ্ঠুভাবে তাদের লাশগুলো প্রত্যেকে পরিবার বুঝে পায় সে ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। নিহতদের মধ্যে রাজৈর উপজেলার গোবিন্দপুরের ইনসান শেখ, শাখারপাড়ের সজীব মোল্লা, সাতবাড়িয়ার রাজীব, সুন্দিকুড়ির সাগর বিশ্বাস, আশিস কীর্তনিয়া, সাগর বারই ও বৌলগ্রামের অনুপ সর্দার রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। রাজধানীর বাড্ডা ও কোতোয়ালি থানার পৃথক হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় সাবেক মন্ত্রী এমপি সহ 9 জনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। এদিন অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ 7 জনকে 2 দিনের রিমান্ড আদেশ দেন আদালত। সম্প্রতি গ্রেফতার হওয়া সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আলাদা 3 মামলায় তাদের বিরুদ্ধে 8 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 134 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। নুরুজ্জামানের বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 62 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে। এছাড়া স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে রকিবুজ্জামানের বিরুদ্ধে 3 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ এবং 72 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদক বলছে, চলমান অনুসন্ধান ও তদন্তে কোনো চাপ নেই। জনাব নুরুজ্জামান আহমেদ, সাবেক মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 5 কোটি 31 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামেও 31টি ব্যাংক হিসাবে 62 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। শুক্লা পঞ্চমী তিথিতে ভক্তদের পূজায় নবরূপে অধিষ্ঠিত হলেন জ্ঞান, বাণী আর শিল্পের দেবী সরস্বতী। ঢাক, উলুধ্বনি আর নানা আচারে ভরে ওঠে পূজা মণ্ডপগুলো। পূজা শেষে দেবীর পায়ে অঞ্জলি দেন ভক্তরা। হয়েছে হাতে খড়িও। দেবীর আশীর্বাদে মানুষ জ্ঞান বৃদ্ধি ও সৃজনশীলতায় উদ্দীপ্ত হবে, এমন প্রত্যাশা সবার। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা, নমস্তেশৈ 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 নমো নমঃ। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে দেবীর পায়ে অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলোর এই প্রার্থনা বাসন্তী পঞ্চমী নামেও পরিচিত। ধূপ দীপ জেলে প্রতিমা স্থাপন করে পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এভাবেই অর্ঘ্য পেলেন দেবী সরস্বতী। ভক্তের প্রার্থনা, সরস্বতী থাকুক মননে, প্রজ্ঞায়, উপলব্ধিতে। বিদ্যার দেবীর কাছে দিয়েছি যে আমার যাতে বুদ্ধি আরো বাড়ে, জ্ঞান অর্জন যাতে আরো বাড়ে। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মনোবাসনা মনোকামনা পূর্ণ করুক। আমরা যেন দেশকে সে গতিশীল করে নিতে পারি। গতি এবং আলয় এই দুইটার সাথে মিল রেখে আমরা যেন সবাই সুন্দরভাবে চলতে পারি। পুরোহিতের সাথে কণ্ঠ মিলিয়ে পুণ্যার্থীরা করেন মন্ত্রজপ। অঞ্জলির ফুল হয়ে দেবীর পদতলে জমা পড়ে হাজারো প্রার্থনা। দেয়া হয় শিশুর হাতে খড়ি। সব সময় যেন পরীক্ষায় ভালো করতে পারি। আমি চাকরি জীবনে প্রবেশ করব, তো সেটাই প্রার্থনা ছিল মাতার কাছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে রীতিমতো উৎসবের ধুম। বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি 70টি মণ্ডপ ছিল উচ্ছ্বাসে পরিপূর্ণ। মা সরস্বতী ঠাকুর যেন আমাদের বিদ্যা দেন, বুদ্ধি দেন। প্রত্যেকে যেন বিদ্যা বুদ্ধিতে নিজেকে সমৃদ্ধ করতে পারে।
বিদ্যার দেবী হিসেবে পরিচিত সরস্বতী। তাই তো শিক্ষার্থী সহ সবারই প্রার্থনা বিদ্যা, বুদ্ধি আর জ্ঞানে পরিপূর্ণ হোক জীবন। অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো আর প্রজ্ঞা ছড়িয়ে পড়ুক। বিনা পানির বন্দনায় এসে একথাই বললেন ভক্তরা। শুধু তাই নয়, ভালোবাসায় ভরে উঠুক বাংলাদেশ, হয়ে উঠুক আরও অসাম্প্রদায়িক। সাফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানকে মাথায় রেখে সাজানো হয়েছে অমর 21শে বইমেলা 2025-এর আসর। পাঠক আর দর্শনার্থীদের ভিড়ে জমজমাট মেলার তৃতীয় দিন। তবে অগোছালো ব্যবস্থাপনা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই। এখন পর্যন্ত মেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা 45টি। জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যে শুরু হয়েছে অমর 21শে বইমেলা 2025-এর আসর। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে 1084 ইউনিটে অংশ নিয়েছে 708টি প্রতিষ্ঠান। লাল, সাদা, কালো এই তিনটি রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে এবারের মেলায়। স্টল, প্যাভিলিয়ন থেকে শুরু করে মেলার সাজসজ্জাতেও রাখা হয়েছে গণ অভ্যুত্থানের ছাপ। মেলার তৃতীয় দিন ছিল পাঠক আর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেউ রঙিন মলা পাল্টে দেখেছেন, কেউ বা বই কিনেছেন পছন্দসই। ছুটির দিনে মেলা শুরু হবে সকাল 11টায়। বাকি দিনগুলোতে বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। বাড়তি সম্পর্ক শুল্ক প্রত্যাহার না হলে কালো পরশু সারা দেশে ফল সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারকরা। তারপরও দাবি না মানলে 13ই ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য একযোগে বন্দর থেকে ফল খালাস বন্ধের হুমকি দিয়েছেন তারা। ফলকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ারও দাবি করেন ব্যবসায়ীরা। দেশে ফলের চাহিদার 60% আসে আমদানি হয়ে। সম্প্রতি ফল আমদানিতে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রভাবে বেড়ে গেছে সব ধরনের বিদেশি ফলের দাম। প্রতি কেজি আঙ্গুরে এখন শুল্ক দিতে হচ্ছে 157 টাকা, যা আগে ছিল 122 টাকা। একইভাবে 1 কেজি আপেলে কর দিতে হচ্ছে 137 টাকা, যা আগে ছিল 120 টাকা। এবং কমলায় কর দিতে হচ্ছে সব মিলিয়ে প্রতি কেজিতে 116 টাকা, যা আগে ছিল 103 টাকার মতো। আমদানি করা তাজা ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে সোমবার রাজধানীর আগারগাঁও মানববন্ধন করেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন, যেখানে তারা সময় বেঁধে দেন বর্ধিত শুল্ক প্রত্যাহারের। প্রতীকী হিসাবে 4 এবং 5 সারা বাংলাদেশের স্থলবন্দর, নৌবন্দর, যত বন্দর আছে সমস্ত জায়গা থেকে ফল আমদানি বন্ধ থাকবে। যদি এর মধ্যে সরকার আমাদের কথা না শুনে, আমাদের কাছে না আসে, আমাদের কথা না শুনে, আমাদের প্রতি সহানুভূতি না দেখায়, 13ই ফেব্রুয়ারি থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য মাল ডেলিভারি বন্ধ করে দিব। রমজানে বাজার স্থিতিশীল রাখতে ফলকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। সবকিছু মিলে 138% মতন আমাদের ট্যাক্স দিতে হয়। ফলকে এটাকে বিলাস পণ্য করা হয়েছে। ফল কি বিলাস পণ্য হতে পারে? প্রতিবাদী মানববন্ধন শেষে ব্যবসায়ীরা রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে স্মারকলিপি দেন। আজ চৌধুরী, নিউজ 24, ঢাকা। মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কষ্ট বাড়িয়েছে বছরের মাঝামাঝিতে আকস্মিক ভ্যাট ও শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত। ভ্যাট বাড়ানোয় ব্যবসা কমেছে পোশাক, মিষ্টি, ফলমূল সহ বিভিন্ন খাতে। অর্থনীতিবিদরা বলছেন IMF এর শর্ত মানতে গিয়ে সহজ পথে হাঁটছে এনবিআর। নীতি নির্ধারকরা সংস্থাটিকে দেশের বাস্তবতা বোঝাতে ব্যর্থ হয়েছে বলেও মত তাদের। হোসাইন শাহাদাতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে গড়ে ওঠা এই বস্তিতে মাথা গোঁজার ঠাঁই হয়েছে রিকশা চালক আমিনুলের। স্বামী দুর্মূল্যের এই বাজারে তার টানাটানি সংসার। ছোট বোনকে চালা, রুম ভাড়া 2500, আমার 2টা সন্তান, জিনিসপত্রের দাম বাড়তে হবে, আমার তাও সমস্যা হবে, কারণ আমি তো আমার ফ্যামিলিকে চালাবো না। রুম ভাড়া মূল্যস্ফীতির আগুনে সবচেয়ে বেশি পড়ছে নিম্ন আয়ের এসব মানুষ। কোনোভাবে ডাল ভাত খেয়ে চলছে জীবন। সপ্তাহে একদিন মাছের দেখা মিললেও মাংস কিংবা ফলমূল তাদের কাছে বিলাসিতাই বটে। যে জিনিসপত্রের দাম মনে করেন চাল 80 টাকা কেজি, 60 টাকা কেজি, একদিন মাছ খেলে 10 দিন না খাই, শাক সবজি এইগুলাই খাচ্ছি আর কি।
গত কয়েক বছরে মূল্যস্ফীতির চাপে পিষ্ট নিম্ন মধ্যবিত্ত এমনকি মধ্যবিত্তরাও। এমন কঠিন বাস্তবতায় হঠাৎই শতাধিক পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড। আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, আমরা এইসব দোকানে এসে ছাকাই, রুটি, বিস্কিট এইসব জায়গা থেকে ভ্যাট প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ করলাম। আমার একটা বাচ্চা আছে, 3টা নাতি আছে, যেই জায়গায় চাউল লাগে 1 কেজি আধা কেজি কিনে। এরই মধ্যে অল্প কিছু পণ্যে ভ্যাট প্রত্যাহার করলেও অধিকাংশ খাতেই বাড়তি শুল্কই গুনছে মানুষ। আগে যখন আমরা 7% ভ্যাট দিতাম তখনই তো আমাদের অনেক হয়ে যেত, এখন তো 10%, তো আরো বেশি। এখন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তো সবার এরকম সম্ভব হয়তো হতে আসে না। 7.5টা আমাদের চলতেছিলাম, এখন যেহেতু বাড়ানো হয়েছে সেলের উপর এফেক্ট করতেছে। প্রত্যেকটা কাস্টমারের সাথে আমাদের একটা তর্কের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত কম আর বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে ঋণের পরবর্তী কিস্তি পেতে বছরের মাঝামাঝিতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে অর্থনীতিবিদরা বলছেন সংস্থাটিকে বাস্তবতা বোঝানো গেলে জনগণের উপর চাপ না বাড়িয়েও ঋণ পেতে পারত বাংলাদেশ। IMF কি এতই অবুঝ যে এই ধরনের একটা সময় একটা ট্রানজিশন যাচ্ছে, উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থান খুব দুর্বল, প্রকৃতি মজুরি কমছে, এই ধরনের একটা সময়ে পরোক্ষ কর হার বাড়ানো এইটা কতটা ফিজিবল? অর্থ উপদেষ্টা সহ যারা IMF এর সাথে এইগুলো নেগোশিয়েট করেছে তারা এটাকে খুব সুচিন্তিতভাবে নেগোশিয়েট করেছে বলে মনে হয় না। ভ্যাট বাড়িয়ে 12,500 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করতে চায় সরকার। তবে নতুন করে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার মাধ্যমে সরকারের ব্যয় বাড়ছে 7,000 কোটি টাকার বেশি। মূল্যস্ফীতি চাপে পিষ্ট সাধারণ মানুষের উপর ভ্যাটের বোঝা চাপানো হলো আরেক দফা। নানান মহলে চাপের মুখে কিছু খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে সরকার। তবে অর্থ বছরের মাঝামাঝিতে ভ্যাট বাড়ানোর এমন উদ্যোগ কার স্বার্থে? এমন প্রশ্ন সাধারণ মানুষের। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। তালিকাভুক্ত ছাড়া কোনো পরামর্শক দিয়ে প্রকল্প সম্ভাব্যতা যাচাই করা যাবে না। ব্যাংকিং খাত পুনরুদ্ধারে ফিরিয়ে দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ ক্ষমতা। আর দক্ষ মানব সম্পদ রপ্তানির ক্ষেত্রে ইংরেজি শেখা করতে হবে বাধ্যতামূলক। এসব পরামর্শ অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্স কমিটির। প্রতিবেদন নিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলছেন, একটি সুপারিশ বাস্তবায়ন করা গেলে সেটি হবে বড় অর্জন। অবকাঠামো নির্মাণের মহোৎসবের নামে গেল 1.5 দশকে তৈরি হয়েছে উন্নয়নের বয়ান। চলতি মাসের শুরুতে অর্থ বিভাগ জানিয়েছে বাংলাদেশের ঘাড়ে দেশি বিদেশি ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে 18,32,000 কোটি টাকা। সার্বিক অর্থনীতির বেহাল দশা থেকে উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্স কমিটি। এরই মধ্যে তৈরি হয়েছে প্রতিবেদন। সোমবার আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্যরা বিভিন্ন খাতের পরামর্শ তুলে ধরেন। এই বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনটা প্রধানমন্ত্রী দুর্বলতর করা হয়েছে এবং আমরা বলছি যে ব্যাংকের লাইসেন্স, নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া বন্ধ করা এবং তারপরে বাংলাদেশের যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এটাকে শক্তিশালী করা। যে ফিজিবিলিটি স্টাডি করবে অন্যান্য দেশের মতো সে এনলিস্টেড করতে হবে, সিপিটিতে এনলিস্টেড হবে, তার জন্য রিটেনশন মানি থাকবে, সে ব্ল্যাকলিস্টেড করতে পারবে, তার প্রফিট হবে জানা হবে। তাহলে কিছুটা হলো এক্সাইটেড আমরা অ্যাকাউন্টিং এস্টাবলিশ করতে পারবো। হিউজ ডিমান্ড আছে কিন্তু আমরা তাদেরকে প্রিপেয়ার করতে পারছি না। এই জন্য আমার স্ট্রং রেকমেন্ডেশন হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ, অ্যাপার্ট ফ্রম ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ আমাদের বাধ্যতামূলক করা। এক প্রশ্নের জবাবে কমিটি প্রধান জানান, রাতারাতি ফলাফল পাওয়া না গেলেও বাজার ব্যবস্থায় চাঁদাবাজ দূর করার উদ্যোগ নিতে হবে দ্রুত। প্রত্যেকটা বাজারে, বাস স্ট্যান্ডে, ঘাটে সব জায়গায় চাঁদাবাজ করে রাখা। আমরা বলছি যে আমরা চেষ্টা করি স্টার্ট দ্য জব অফ ডুইং সামথিং, এবং এখানে যে ফুললি যে রাতারাতি সুফল পাবো সেটাও আমরা আশা করা ঠিক নয়। পরিকল্পনা উপদেষ্টা জানান, কমিটির সুপারিশ প্রযোজ্য ক্ষেত্রে বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোকে আহ্বান জানানো হয়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয়কে বলা হয়েছে এটা থেকে যে কোনো একটা বের করে সেটা একটু ইমপ্লিমেন্ট করে দেখা শুরু করব। 1990 সালে আমিও টাস্ক ফোর্সের মেম্বার ছিলাম। সেটা তো রিপোর্টস অফ টাস্ক ফোর্সেস মেরামান সোমান লেক, এটা তো খুবই প্রসিদ্ধ এবং বলা হয় যে ওটার থেকে তো কখনোই কোনো কিছু হয়নি। আমরা যদি এখান থেকে একটাও করতে পারি তাহলে বুঝবো যে ওটা থেকে এটা
ছাত্র রাজনীতির জন্য বিদ্যমান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব আচরণবিধি থাকা প্রয়োজন এবং শিক্ষার্থীদেরও তা গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা আচরণবিধি থাকতে হবে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। রবিবারের পর সোমবারও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি 7 কার্যদিবস পর ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে 400 কোটির ঘর। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 19 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5145 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেনও বেড়েছে 56 কোটি টাকা। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে 31 পয়েন্ট। তবে সিএসইতে এদিন সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে 21 লাখ টাকা। নিউজ 24 সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। শুরু করছি আপনাদের প্রিয় নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে মিশর ও জর্ডানে স্থানান্তরের মার্কিন প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে 5 আরব দেশ। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে রোববার ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক হামলা চালিয়েছে দখলদাররা, ধ্বংস হয়ে গেছে বহু ভবন। এদিকে নিজেদের শক্তিমত্তা দেখতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইরান। শনিবার মিশরের কায়রোতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ও আরব লীগের মহাসচিবের সাথে আলোচনা করেন মিশর, জর্ডান, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিনই গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেন তারা। বৈঠকে গাজার পুনর্গঠন ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রীরা। গাজা উপত্যকা নিয়ে আলোচনা করতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার আলোচনা হতে পারে বলে এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে রয়টার্স। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার ধ্বংস হয়ে গেছে অন্তত 20টি বাড়ি। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেনিন এবং আশেপাশের শহরগুলো থেকেও। চলমান উত্তেজনার মধ্যেই রোববার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। এটির নাম দেয়া হয়েছে এতমাদ, যার অর্থ আস্থা। ক্ষেপণাস্ত্রটিকে নিজের দেশের আস্থার প্রতীক হিসেবে দেখাতে চাইছে পেজেশকিয়ান প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। পেমেন্ট ইস্যু নিয়ে এখনো ধোঁয়াশায় দুর্বার রাজশাহী। তবে আইন শৃঙ্খলা বাহিনী দলটির মালিককে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের পর দেশি ক্রিকেটারদের 25% পেমেন্ট পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজ। 7 ও 10 ফেব্রুয়ারি পরিশোধ করা হবে বাকি অর্থ।
বিপিএল এ যতটা না মাঠের পারফরমেন্স নিয়ে আলোচনা, তার চেয়ে বেশি দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু। নানা নাটকীয়তার পর প্রথম দফায় 25% পেমেন্ট পরিশোধ করলেও বাকি অর্থ পরিশোধে কোনো আগ্রহ ছিল না দলটির। এমনকি ক্রীড়া উপদেষ্টার হুঁশিয়ারির পরও দেশি বিদেশি ক্রিকেটারদের পেমেন্ট ও বিমান টিকিট নিয়ে নতুন নাটকের পথ বেছে নিয়েছিল রাজশাহী। তবে সোমবার দলটির মালিককে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পর নতুন করে 25% পাওনা পরিশোধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। রাজশাহীর মিডিয়া ম্যানেজার ইস্তিয়াক পারভেজ নিউজ 24-কে জানান, আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে সব বকেয়া পরিশোধ করবেন তারা। এখন যেতে আগের 25%, এখন 25%, এগুলো 50%, আর বাকি 25% দেবে 7 তারিখ আর 10 তারিখের মধ্যে। বিদেশি ক্রিকেটারদের পেমেন্ট পরিশোধ করা হবে তাদের এজেন্টদের মাধ্যমে, জানান ইস্তিয়াক। বিদেশিদের ওইভাবেই দিচ্ছে, আর বিদেশিরা যেটা নিয়ে গেছে বাকি এজেন্টের মাধ্যমে দেওয়া হবে। মিগুয়েল কামিন্স আর মার্ক ডায়াল আফতাব মনে হয় কালকে চলে যাবে। মার্ক ডায়াল হতে পারে আজকে রাতে সম্ভাবনা আছে টিকিট পেয়ে গেলে। আর কামিন্সের ব্যাপারটা ভিন্ন, কামিন্স হচ্ছে যে ইন্ডিয়াতে খেলতে যাবে। ক্রিকেটাররা আদৌ পেমেন্ট পেয়েছেন কিনা তা জানতে বিজয়, তাসকিন, রাব্বি, আকবর আলীর সাথে যোগাযোগ করলে তারা নিশ্চিত করেন এখন পর্যন্ত সব মিলিয়ে 50% পেমেন্ট পেয়েছেন। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। বিপিএল এর টানা দ্বিতীয় আসরে ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চিটং কিংসকে 9 উইকেটে হারিয়ে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তামিম ইকবালের দল। মিরপুরে টসে হেরে আগে ব্যাট করে শামীম পাটোয়ারির 79 রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে 9 উইকেটে 149 রান তোলে চিটং কিংস। পারভেজ ইমন করেন 36 রান। বরিশালের পক্ষে 5 উইকেট শিকার করেন ম্যাচ সেরা হওয়া মোহাম্মদ আলী। জবাব দিতে নেমে তাওহিদ হৃদয়ের 82 রানের ঝোড়ো ইনিংসে 9 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ফরচুন বরিশাল। মালান 34 আর তামিম ইকবাল খেলেন 29 রানের ইনিংস। বিপিএলে আর জয়ে ফেরা হলো না রংপুর রাইডার্সের। টানা 5 হারে প্রথম দল হিসেবে প্লে অফ থেকেই বাদ পড়ল উত্তরের দলটি। এদিন মেহেদী মিরাজের খুলনা টাইগার্সের কাছে তারা হেরেছে 9 উইকেটে। এই জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে দক্ষিণের দলটি। বিপিএলে রংপুর রাইডার্স শুরুর সাথে শেষ সময়ের সাথে হারিয়েছে তার রেশ। টি-20 জামানায় আন্ডে রাসেল, টিম ডেভিড আর ইংলিশ জেমস ভিন্সকে দলে ভিড়িয়েও শোচনীয় হার। টানা 8 ম্যাচ জেতা দলটি টানা 5 হারে প্লে অফ থেকে সবার আগে ঘরে। হোম অফ ক্রিকেটে টস জয়ী উত্তরের দলটি ব্যাটিংটা যেন ভুলে গেলেন। দলীয় 15 রানের মধ্যেই নেই রংপুরের 5-5টি উইকেট। কোনো ব্যাটারি 2 অঙ্ক স্পর্শ করতে পারলেন না। একে একে সাজঘরে সৌম্য, ভিন্স, শেখ মাহিদি, সাইফুদ্দিন ও সাইফ হাসান। সকালে দলের সাথে যোগ দিয়ে দুপুরে মাঠে নেমে টিম ডেভিড, আন্ডে রাসেলও নামের প্রতি সুবিচার করতে পারলেন না। ক্যাপ্টেন সোহান কিছুটা চেষ্টা চালালেন স্কোরটা বড় করতে, কিন্তু সেটিও আর হলো না। লোয়ার অর্ডারে আকিব জাভেদের 18 বলে 32 রানে কোনো মতে 85 রান তোলে রংপুর, আর তাতেই চলতি আসরে দ্বিতীয় সর্বনিম্ন স্কোরে গুটিয়ে যায় দলটি। জবাবে দক্ষিণের অধিনায়ক ফিরলেন শুরুতেই। তারপরও আর কোনো অঘটন ঘটেনি খুলনা শিবিরে। দারুণ ছন্দে থাকা নাইম শেখ এদিন থাকলেন অপরাজিত। চলতি আসরে সর্বোচ্চ রান করা নাইম এদিন খেললেন 48 রানের ইনিংস, আর অ্যালেক্স রোসের 29 রানে 58 বল হাতে রেখেই আসরে বড় জয় তুলে নেয় রূপসাগরের দলটি। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।